লোকাল ট্রেনে জার্নি করার সময় আমরা অনেকেই অনেক সময় কী করি, বিভিন্ন হকার যারা ট্রেনে ওঠেন বিভিন্ন ধরনের খাবার জিনিস বিক্রি করতে, আমরা তাদের থেকে বিভিন্ন রকমের খাবার কিনি। যেমন ধরুন এই বাদাম ভাজা, ছোলা ভাজা, ডালমুট এগুলো হকাররা ট্রেনের মধ্যে বিক্রি করেই। এটা খুবই চেনা ছবি এবং মানুষও তাদের থেকে কিনে খায় এবং বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু কোনো অসুবিধে হয় না। তো এক ভদ্রলোক তিনি এরকমই একটি লোকাল ট্রেন, যেটা হাওড়া থেকে ব্যান্ডেল যাচ্ছিল, তো সেরকমই একটা লোকাল ট্রেনে উনি হাওড়া থেকে ওঠেন এবং এর আগেও উনি বহুবার ট্রেনে জার্নি করেছেন এবং এই সেম রুটেই জার্নি করেছেন। তো সেবারও অন্যান্য দিনের মতোই উনি জার্নি করছেন। তো হঠাৎ করেই এরকম একটি বাচ্চা ছেলে, সে কিছু জিনিসপত্র নিয়ে, খাবারের কিছু জিনিসপত্র নিয়ে ট্রেনে ওঠে এবং সে হাওড়া থেকেই ট্রেনে উঠেছিল। যথারীতি একটা বাচ্চা ছেলে এসে এরকমভাবে জিনিস বিক্রি করছে দেখে ২-৩ জন তাকে জিজ্ঞেস করে যে, কী রে, তুই পড়াশুনো করিস না? তো ছেলেটা বলে যে ওর বাড়িতে প্রচণ্ড অভাব, তো ও স্কুলে যায় কিন্তু রোজ স্কুলে যেতে পারে না, কারণ মাঝে মধ্যে ওকেও রোজগার করতে বেরোতে হয়। তো এটা শুনে কয়েকজনের বেশ ব্যাপারটা শুনে খুবই খারাপ লাগে। তোকে জিজ্ঞেস করে তোর বাড়ি কোথায়? তো ছেলেটা বলে ওর বাড়ি নাকি হাওড়াতে। এবার যে ভদ্রলোক আজকের ঘটনাটা পাঠিয়েছেন, অতনুবাবু, তো তিনিও বিষয়টা শোনেন এবং ওনারও যথারীতি খুব খারাপ লাগে যে একটা বাচ্চা ছেলে, যার এই সময় স্কুল যাওয়ার বয়স, খেলাধুলো করার বয়স, সে কিনা ট্রেনে উঠে হকারি করছে। যে কোনো মানুষের এই বিষয়টা শুনলে বা দেখলে খারাপ তো লাগবেই। তো অবশ্যই বাচ্চাটাকে একটু হেল্প যাতে হয়, একটু সাপোর্ট যাতে করা যায়, তো উনি বাচ্চাটার থেকে ২ প্যাকেট বাদাম কেনেন এবং ও কিন্তু অন্যান্য হকাররা যেরকম প্রচুর প্রচুর জিনিসপত্র নিয়ে ওঠে, সেটা কিন্তু বাচ্চাটা ওঠেনি। ওর হাতে একটা ব্যাগ ছিল, সাদা রঙের, বাজারের যে নাইলনের যে ব্যাগ হয়, তো সেই ব্যাগে করে, ও তো বাচ্চা মানুষ, তো ওর পক্ষে খুব বেশি ভারী বোঝা বওয়া তো সম্ভব নয়। তো এরকমই কয়েক প্যাকেট বাদাম, কয়েক প্যাকেট ডালমুট আর কিছু ওই বাদামের যে তক্তি হয়, গুড় দিয়ে বাদাম দিয়ে যেগুলো বানানো হয়, সেইগুলো ছিল। এবার উনি ভাবলেন যে ঠিক আছে, আমি বাদামটা তবুও খাবো। তো উনি এই কথা ভেবেই ২টো বাদামের প্যাকেট কেনেন। আর ওনার সাথে আরও ১-২ জন যারা ছিলেন, তাদের মধ্যে একজন বাদামের তক্তি কেনে আর একজন ওরকমই ডালমুট বা বাদাম কিছু একটা কেনে। এবং ছেলেটা ঠিক পরের স্টেশনে, মানে লিলুয়া বা বেলুর এরকমই একটা কোনো স্টেশনে, ছেলেটা ওই কম্পার্টমেন্ট থেকে নেমে যায়। এবার স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন যে একটা বাচ্চা ছেলে এইভাবে ট্রেনে হকারি করছে, যে কারোর মন তো গলে যাবেই। এবং ট্রেনে হকারদের থেকে জিনিস কেনা এটাও খুব অস্বাভাবিক বিষয় নয়, খুবই স্বাভাবিক। চেনা ছবি। যারা বিশেষত ডেইলি প্যাসেঞ্জারি করেন, তারা আপনারা তো খুব ভালো মতোই ব্যাপারটা বুঝতে পারছেন। কিন্তু কি হয় জানেন তো, কিছু কিছু স্বাভাবিক সাধারণ জিনিস, যেগুলো ধরুন আপনার কাছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আর এটা তো খুব স্বাভাবিক, এটা তো খুব সাধারণ একটা বিষয়, সেটা কিন্তু সবসময় যে স্বাভাবিক সাধারণ থাকে তা কিন্তু নয়। এই ব্যাপারের মধ্যে অনেক কিছু এমন থাকতে পারে যেটা হয়তো আপনি স্বপ্নেও কল্পনা করতে পারবেন না। এই যে উনি বাদামের প্যাকেটটা কিনলেন, এরপরে ওনার জীবনে যে কি দুর্বিষহ দিন নেমে এসেছিল, সেটা আমি আপনাদেরকে আজকের এই এপিসোডে বলবো এবং আপনাদের তার সাথে এটাও বলবো যে কেন এমনটা হয়েছিল। কারণ আপনারাও, বহু মানুষ আছেন যারা ডেইলি বেসিসে যাতায়াত করেন, অথবা কেউ কেউ মাঝে মধ্যেই ট্রেনে, লোকাল ট্রেনে ওঠেন আপনাদের গন্তব্যে পৌঁছানোর জন্য। তো আপনারাও যাতে একটু অ্যালার্ট থাকতে পারেন বা আপনাদেরও যাতে কোনো রকম কোনো বিপদ আপদ না হয় বা আপনারা যাতে সেটাকে অ্যান্টিসিপেট করতে পারেন, সেই জন্যই কিন্তু আজকের এই ঘটনাটা আমি আপনাদেরকে বলছি। এবং উনি দীর্ঘ সময় এইটার সাথে লড়াই করেছেন এবং উনি জানিয়েছেন ইমেলে যে আমি আপনার চ্যানেলের মাধ্যমে প্রচুর মানুষকে এটাই জানাতে চাই যে আপনারা যখন লোকাল ট্রেনে বা দূরপাল্লা ট্রেন যাই হোক না কেন, আপনারা কিন্তু খুব সজাগ থাকবেন। এবং কিছু কিছু বিষয় উনি শেয়ার করেছেন, যেগুলো মানে একটা বিষয়কে না, মানে প্রথমেই যে সেটা খারাপ সেটা তো আমরা বুঝতে পারি না, কিন্তু কিছু কিছু ইন্ডিকেশান থাকে, যে ইন্ডিকেশানগুলো যদি কোনো মানুষ পায় তার কিন্তু অ্যালার্ট হওয়া উচিত। সেগুলো কি কি ছিল সেটাও কিন্তু আমি আপনাদেরকে আজকের এই এপিসোডে জানাবো। তো আমি সকলকে রিকোয়েস্ট করব, কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে প্লিজ এই পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। আশা রাখছি আপনাদের খুব ভালো লাগবে, খুব এনজয় করবেন আজকের এই ঘটনাটা এবং এই এপিসোডটা আপনারা অনেক নতুন কিছু জানতে পারবেন এবং শিখতেও পারবেন, যেটা হয়তো বা আপনাদের ভবিষ্যতে কোনো না কোনো কাজে আসতে পারে। তো প্রত্যেকে আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা,
ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন এবং ভূত ভগবান চ্যানেলের ঘটনা মন দিয়ে শুনছেন। আর সত্যি যদি আপনাদের আমাদের চ্যানেলের ঘটনাগুলো ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পরে আপনাদের কেমন লাগলো সেই মতামত কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর যদি সম্ভব হয় এই ঘটনাগুলো আপনাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনেক মানুষের কাছে পৌঁছে দিন। কারণ আমি এই চ্যানেলে সাধারণ মানুষ, আর পাঁচটা যেরকম সাধারণ মানুষ হয় তাদের ঘটনাগুলোই আমি তুলে ধরি। তাই আমার মনে হয় যে ঘটনাগুলো যদি আরও অনেক মানুষ শুনতে পারে, তারা এগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা নিজেদেরকে এবং নিজেদের প্রিয়জনকে অনেক বিপদ আপদ থেকে বাঁচাতে পারবে। এটুকুই বলার ছিল। এবারে আমি চলে যাচ্ছি সরাসরি আজকের ঘটনায়। তো এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি, সেই ঘটনাটা আমাকে অতনুবাবু লিখে পাঠিয়েছেন। তো উনি নিজের সম্পর্কে যেটুকু জানিয়েছেন আমি সেটুকু বলে দিই। সেটা হচ্ছে উনি একজন পেশায় সরকারি কর্মচারী। বর্তমানে ওনার বয়স হচ্ছে 45। আর উনি ওনার কর্মসূত্রে ওনার যে অফিসের যে কাজকর্ম থাকে, তো সেই জন্য মাঝে মধ্যে ওনাকে কলকাতার হেড অফিসে আসতে হয়। সেটা মাসে 3 বার হতে পারে, 4 বার হতে পারে, 6 বার হতে পারে, 7 বার 8 বারও হয়ে যায় অনেক সময়। তো ওনার বাড়ি হচ্ছে চন্দননগরে। তো চন্দননগর থেকে ওনাকে কিন্তু এই হেড অফিসে কলকাতায় কাজের জন্য মাঝে মধ্যেই আসতে হয়। এবার কলকাতায় আসতে গেলে চন্দননগর থেকে প্রথমে ওনাকে ব্যান্ডেল লোকালে উনি মেনলি ধরেন। ব্যান্ডেল লোকালে উনি লোকাল ট্রেন ধরে হাওড়া নামেন, হাওড়া থেকে বাস ধরে উনি ওনার হেড অফিসে যান, যেদিন আর কি হেড অফিসে কাজ থাকে। তো সেই জন্য রোজ না হলেও মোটামুটি ওই বললাম মাসে 7-8 দিন মতো ওনাকে হেড অফিস আসতে হয়। এবার ওনার কাছে এই রুটে জার্নি করাটা খুব একটা নতুন একেবারেই নয়, উনি এর আগে বহুবার যাতায়াত করেছেন। এবার সেদিনও ওনার হেড অফিসে কাজ ছিল। তো মোটামুটি কাজকর্ম মিটিয়ে উনি কি করলেন, উনি মোটামুটি ওই দুপুর নাগাদ, ধরুন ওই 3:30 নাগাদ উনি হাওড়া স্টেশনে এসে পৌঁছলেন। এবার বুঝতেই পারছেন যে হাওড়া স্টেশন মানে হচ্ছে সবসময়ই একটা খুবই ব্যস্ত জায়গা, বাট স্টিল এই দুপুরের টাইমটা কিন্তু একটু হলেও ভিড়টা কম থাকে। তো উনি ভাবলেন যে ঠিক আছে, মানে সেদিন ওনার একটু তাড়াতাড়ি হয়ে গেছে, তো উনি ভাবলেন যে বেশ ভালো হয়েছে, এবার তাহলে আমি একটু ফাঁকা ট্রেনটা পাবো। এবার উনি প্ল্যাটফর্মে এসে দাঁড়ালেন। এবার কিছুক্ষণের মধ্যেই অ্যানাউন্স হলো যে ব্যান্ডেল লোকাল অমুক প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। তো উনিও যথারীতি অন্যান্য দিনের মতো ব্যাগপত্র নিয়ে উনি মোটামুটি জানতেন যে কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। তো উনি 1 নম্বর প্ল্যাটফর্মের কাছে দাঁড়িয়েছিলেন। তো সঙ্গে সঙ্গে বোর্ড দেখে উনি 2 বা 3 এরকম একটা কিছুতে দিয়েছিল, তো উনি সেখানে পৌঁছলেন। এবং সেখানে ব্যান্ডেল লোকালটা দাঁড়িয়েছিল, বা একটা ট্রেন দাঁড়িয়েছিল, সেটাকে ব্যান্ডেল লোকাল হিসেবে আর কি চিহ্নিত করা হয়েছে। তো সবাই উঠছে, তো উনিও উঠে গেছে। আর যেহেতু ওই সময়টা মানে অফিস টাইম নয়, মানে ধরুন ওই 4:30-5টার পর থেকে অফিস টাইমটা শুরু হয়, তো খুব যে বিশাল ভিড় ছিল প্ল্যাটফর্মে তা কিন্তু নয়। ভিড় ছিল, বাট অতটাও ভিড় ছিল না যতটা অফিস টাইমে থাকে, সেটা আপনারাও জানেন। তো উনি যথারীতি ওঠেন, উঠে দেখেন যে সিট আছে, তো উনি বসে পড়েন। আস্তে আস্তে সময় 5-6 মিনিট পরে ট্রেনটা ছেড়ে দেয় হাওড়ার আর কি প্ল্যাটফর্ম থেকে। তো আপনারাও হয়তো অনেক সময় দেখেছেন যে প্রচুর যারা যে সমস্ত হকাররা ট্রেনে জার্নি করেন বা হকার জিনিসপত্র বেচেন, তারা কিন্তু চলন্ত ট্রেনে উঠতেও পারে সাবলীলভাবে, আবার নেমেও যেতে পারে। তো যে মুহূর্তে হাওড়া থেকে ট্রেনটা ছাড়লো, দেখলো হঠাৎ করে দৌড়ে একটা বাচ্চা ছেলে, তার বয়স হবে ওই 11-12 এরকম একটা বয়স হবে, একটা নীল রঙের গেঞ্জি আর একটা কালো রঙের প্যান্ট পরে একটা হাতে ঢাউস ব্যাগ নিয়ে উঠলো। এবার মানে তখন ট্রেনটা না মানে স্পিড নিয়েছে, মানে মোটামুটি একটু স্পিড নিয়েছে। তো ধাপ করে উঠেছে, তো সেটা দেখে সবারই একটু চোখ চলে যায় ট্রেনের দরজার দিকে, যে এখন এভাবে কে উঠলো। আর যখন দেখে যে একটা এরকম বাচ্চা ছেলে উঠছে, তো সবাই একটু অ্যালার্ট হয়ে যায়, একটু হতচকিত হয়ে যায় যে বাবা, এই বাচ্চা ছেলেটা এরকম একটা ব্যাগ নিয়ে উঠলো। তো উঠে এক মুহূর্তের জন্য ছেলেটা দরজার কাছে দাঁড়িয়ে থাকে, এবং তারপরে ও কী করে, ওর ব্যাগ থেকে ওরকম বাদাম ভাজা, তারপরে ডালমুট, বাদাম যে তক্তিগুলো হয়, এগুলো হাতে নিয়ে এবারও ভিতরটায় ঢোকে, ট্রেনের যাত্রীদের কাছে কাছে যায় এবং বলতে থাকে
যে বাদাম খাবে বাদাম, আমার কাছে বাদাম আছে, এই ডালমুট আছে, এরকম বাদাম তক্তি আছে, এগুলো বলতে থাকে। এবার ওখানে উপস্থিত যারা কয়েকজন ছিল, তো তারা জিজ্ঞেস করছে, কী রে তুই স্কুল টুল যাস না? তো ছেলেটা বলছে যে না যাই, রোজ যাওয়া হয় না, যেদিন যেদিন কাজ করতে আসতে হয় সেদিন সেদিন আমি স্কুল যাই না, কারণ মাল তুলতে যাই, সেখান থেকে জিনিস নিয়ে আসি, বেচতে হয়। তো মোটামুটি যেদিনও স্কুল যায় না সেদিনও সকাল থেকেই কাজটা করে, ওই 10টা 10:30 থেকে নাকি কাজ করে। এবার তখন সবাই ওকে জিজ্ঞেস করে যে তোর বাড়ি কোথায়, তোর বাড়িতে কে কে আছে, এরকম নানান কথাবার্তা বলতে থাকে। তো ছেলেটাও মোটামুটি উত্তর দিচ্ছে যে ওর বাড়ি হাওড়াতে, হ্যানা ত্যানা এসব বলছে। এবার বুঝতেই পারছে সবাই মোটামুটি ফ্যামিলি পার্সন, সবারই বাড়িতে ছেলে মেয়ে আছে, তো অনেকেই ব্যাপারটা খুব তাদের মায়া লাগে। তো একজন ভদ্রমহিলা বলে যে ঠিক আছে তুই আমাকে বাদাম তক্তি দে। তো উনিও বাদাম তক্তি নেয়, কেউ ডালমুট নিচ্ছে। তো আজকের এই ঘটনাটা তিনি লিখে পাঠিয়েছেন, অতনুবাবু ওই কম্পার্টমেন্টেই ছিলেন। তো উনিও যখন দেখলেন তো উনিও বললেন যে ঠিক আছে আমাকে তাহলে 2টো বাদাম ভাজা দে। তো ছেলেটা 2টো বাদাম ভাজা দিয়েছে, টাকা দিয়েছে, হয়ে গেছে। এবার আরও ও মানে পুরো কম্পার্টমেন্টটাও ঘুরে নেয়, এবং তারপরে যেই লিলুয়া বা ধরুন ওই বেলুর, এই দুটোর মধ্যে উনি নিজেও ঠিক ওনার স্পষ্ট মনে নেই, তবে মানে জাস্ট ওঠার 1-2টো স্টেশনের পরেই ও নেমে যায়, এবং হুট করে নেমে চলে যায়। এবং যা হয় আর কি, ট্রেনের মধ্যে সবাই নিজেদের মধ্যে একটু কথাবার্তা বলে যে বাবা বাচ্চা ছেলে, ছেলেটাকে দেখে তো বেশ ভালো ঘরের হলেই মনে হলো, পরিবারে অভাব থাকলে কি না করতে হয়, তো এরকম সবাই আলোচনা করে। যাই হোক, উনি ট্রেনে করে আসছিলেন, এবং উনি যে 2টো বাদাম ভাজার প্যাকেট কেনেন সেটা উনি ব্যাগে রেখে দেন, যে এখন আর খাবো না, বাড়িতে গিয়ে খাওয়া যাবে। এবার উনি ট্রেনে করে আস্তে আস্তে চন্দননগর পৌঁছে যান। চন্দননগর পৌঁছে ওনার স্টেশনে সাইকেল থাকে, তো নেমে উনি স্টেশনে থেকে ওনার সাইকেলটা গ্যারাজ থেকে নিয়ে উনি বাড়ি চলে আসেন। এবার এখানে উনি যেটা লিখেছেন যে মানে হকারদের থেকে জিনিস কেনার ওনার যে খুব শখ হয়, বা খুব যে উনি এটা করেন খুব ফ্রিকুয়েন্টলি, সেটা নয়। দেখবেন কিছু কিছু মানুষ ট্রেনে উঠলে কিনবেই, মানে তাদের একটা হ্যাবিট আছে যে আমি হকারদের থেকে জিনিস কিনবো ট্রেনে। অনেকে আবার ট্রেন জার্নি করলেই হকারদের থেকে কিছু না কিছু খেতে খেতে ট্রেন জার্নি করে, সেটাও অনেকের আছে। বাট উনি না, মানে উনি যেটা লিখেছেন যে ওনার খুব একটা যে উনি হকারদের থেকে এগুলো কেনে সেটা নয়, খুব কম। হয়তো কখনো খুব খিদে পেয়ে গেছে, বা কোনো দিন হয়তো উনি জানেন যে বাড়িতে গিয়ে খাওয়া সেরকম কিছু নেই, তো কিছু একটা ট্রেন থেকে কিনে নিল, বা এরকম কোনো সিচুয়েশান যেখানে হয়তো মনে হলো যে মানুষটাকে সাহায্য করার খুব দরকার, তো এইরকম হলে উনি কেনেন। তো যথারীতি উনি ভাবলেন যে ঠিক আছে, এবার উনি বাড়িতে এসে চা ফা খান। তো তারপরে উনি বাদামের প্যাকেট 2টো ব্যাগ থেকে বার করেছে। এবার ওনার বাড়িতে উনি, ওনার স্ত্রী এবং ওনার মেয়ে থাকে, এবং ওনার মেয়ে সেই সময়, মানে এই ঘটনাটা হচ্ছে 2023-এর ঘটনা। তো 2023-এ ওনার মেয়ে ওই ক্লাস 7-এ পড়তো। এবার ওনার মেয়ে তখন পড়তে গেছে, ওনার মেয়ে বাড়িতে ছিল না। উনি আর ওনার স্ত্রী আর ওনার মেয়ে অতটা বাদাম খেতে পছন্দও করে না। তো চা খাওয়ার পরে উনি ব্যাগ থেকে বার করে ওনার স্ত্রীকে একটা বাদামের প্যাকেট দেয়, আর উনি একটা বাদামের প্যাকেট নেয়। তো দুজনে মিলে তারপরে টিভি দেখতে বসে, এবং টিভি দেখছে, দুজনে কথা বলছে, গল্প করছে, করতে করতে অতনুবাবু ওনার স্ত্রীকে বলে যে জানো তো এরকম দেখলাম আজকে একটা এরকম বাচ্চা ছেলে এরকম বেচছিল, আমার দেখে খুব খারাপ লাগছিল। তো উনি ওনার স্ত্রীকে বলে, ওনার স্ত্রীও মানে ব্যাপারটা শুনে ওনারও খারাপ লাগে। তো দুজনে বাদামটা শেষ করে ফেলে, টিভি দেখতে দেখতে বাদামটা পুরো খেয়ে ফেলে। আর বুঝতেই পারছেন একটা বাদামের প্যাকেটে খুব বেশি বাদাম তো আর থাকে না। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে যায়, এবং তারপরে ওনারা আরও কিছুক্ষণ টিভি দেখে। ওনার মেয়ে বাড়িতে আসে, উনি ওনার মেয়ের সাথে কিছু কথাবার্তা বলে পড়াশুনো নিয়ে। তো তারপরে ওনারা যে যার মতো ডিনার করে শুয়ে পড়ে। এবার এই অবধি যে ব্যাপারটা ঘটলো, এই অবধি ব্যাপারটা কিন্তু খুব একটা অস্বাভাবিক কিছু নয়, এবং স্বাভাবিকই, ঠিক আছে। কেউ বাড়িতে হকার থেকে ট্রেনে কেউ হকারি করে জিনিস কিনে আনলো, খেলো, এটার মধ্যে খুব একটা অস্বাভাবিক কোনো ব্যাপার নেই। এবং সেই রাতে কিন্তু ওনার কোনো অসুবিধে হয় না, ওনার স্ত্রীরও কোনো অসুবিধে হয় না। ওনারা খুব ভালো করে ঘুমোয়, এবং সকালবেলা প্রত্যেক দিনের মতোই ওনাদের ঘুম ভাঙে, ওনারা স্বাভাবিক কাজকর্ম করে, এবং অতনুবাবু অফিসও চলে যায়। এবার উনি তো অফিস গেছে, এবং ওনার বউ বাড়িতে ছিলেন।
হঠাৎ করেই ওনার স্ত্রী যখন ধরুন ওই দুপুর 1-1:30 বাজে, উনি ভাবলেন যে রান্না হয়ে গেছে, উনি স্নান টান করে এসে খেতে বসবে। তো সেই সময় উনি মানে বাথরুম থেকে জাস্ট বেরিয়েছে। বাথরুম থেকে বেরোনোর পরে ওনার মনে হলো যে মানে তখন কিন্তু ওনার মেয়ে বাড়িতে ছিল, ওনার মেয়ে স্কুলে গেছিলো, উনি বাড়িতে একা ছিলেন। আর যখন উনি বাড়িতে একা থাকতেন, ওনার বাড়ির যে বাইরের যে গেটটা, সেই গেটটা মানে জাস্ট একদম বাইরের যেটা একটা গ্রিল গেট ছিল সেটা খোলা থাকতো, কিন্তু ভিতরের সমস্ত দরজা বন্ধ থাকতো। আর ওনাদের বাড়িটা কীরকম, উনি যেটা লিখেছেন যে ওনাদের বাড়ির সামনে একটুখানি মানে ফ্রন্ট ইয়ার্ড মতো আছে, একটু সামান্য ছোট্ট একটা বাগান রয়েছে, বাড়িটা পুরো পাঁচিল দিয়ে ঘেরা, এবং সামনে একটা গেট রয়েছে, সেই গেট খুলে ওই জায়গাটুকু হেঁটে এসে তারপরে মেন ডোর। তো ওই একদম বাইরের গেটটা তালা থাকতো, এমনি মানে লাগানো থাকতো, কিন্তু সেটা লক উনি করতেন না। কিন্তু ওই লনটুকু পেরিয়ে যে মেন যে গেটটা, সেখানে একটা কোলাপসিবল গেট রয়েছে, তারপরে কিন্তু ওখানে একটা লোহার গেট রয়েছে, সেটা খুললে একটা ছোট্ট প্যাসেজ পেরিয়ে তারপরে ঘর শুরু। তো সেখানে একটা কাঠের দরজা। তো এই 3টে দরজাই কিন্তু বন্ধ থাকে, আর এবং বাড়ির সমস্ত দরজা বন্ধই থাকে উনি যখন একা থাকেন। তো উনি স্নান করে বেরিয়েছেন, তো বেরিয়ে উনি খেতে বসবে, ঠিক তার আগে ওনার মনে হলো যে কেউ একজন এসেছে। তো উনি যথারীতি ভাবলো যে ঠিক আছে খাবো পরে, তো মনে হচ্ছে কেউ এসেছে, তো উনি সামনের দিকে গেছে দরজাটা খুলে। তো উনি দেখছে কেউ নেই। তখন ভর দুপুরবেলা, আর সেদিনকে পুরো গরম ঠাঠা রোদ, মানে চারিদিকে মানে একদম সূর্যের তাপে যাকে বলে চারিদিক পুড়ছে এরকম। তো ওনার মনে হলো যে আরে আমার মনে হলো মানে ওনার এক ঝলক মনে হয়েছিল কেউ একজন দাঁড়িয়ে আছে। তারপরে ওনার মনে হলো যে ধুর, কে আর এই ভর দুপুরবেলা দাঁড়িয়ে থাকবে। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে ওনাদের কলিং বেল রয়েছে, তো যদি সত্যি সত্যি কেউ ওনাদের বাড়িতে এসেও থাকে, সে তো তাহলে কলিং বেল প্রেস করবে, সামনেই সুইচ রয়েছে। উনি ভাবে ধুর, আমিও যেমন ভর দুপুরবেলা এই গরমের মধ্যে কি দেখতে কি দেখেছি, এরকম আমার তো হয় নাকি। তো উনি তখন আবার দরজা লাগিয়ে উনি ভিতরে ঢুকে রান্নাঘরে নিজের জন্য খাবার বাড়ছেন, একটা প্লেটে ভাত বাড়ছেন। আবার মনে হলো ওই বাইরের দিকের দরজায় একটা কেউ কড়া নাড়ছে, মানে কেউ ঠকঠক ঠকঠক করছে। তো তখন না মানে ওই যে ঠকঠকের আওয়াজটা উনি লিখেছেন যে এটা কিন্তু আমার স্ত্রী বেশ 3-4 বার পায়। মানে উনি ভাতটা বাড়ছিল, তো উনি ভাবলেন যে ঠিক আছে, ফট করে তো আর ভাত নিচ্ছেন হাত দিয়ে, হাতটা না ধুয়ে তো আর যেতে পারবে না। তো যখন উনি হাতটা ধুচ্ছেন তখনও কিন্তু ওই লোহার দরজায় যদি কেউ ধাক্কা মারে যেরকম আওয়াজ হবে, সেম আওয়াজটা কিন্তু হয়। এবং তখন উনি একদম প্রিটি শিওর যে কেউ এসেছে, মানে এই বিষয়ে ওনার মনে কোনো সন্দেহ নেই। তো হাতটা জাস্ট উনি বেসিনের জলে ধুয়ে হাতটা মুছে উনি বাইরে আসে। যে মুহূর্তে বাইরে আসে সেই মুহূর্তেই কিন্তু উনি দেখেন। এবার উনি কিন্তু প্রথমে যখন এই বিষয়টা খেয়াল করলেন যে কেউ নেই, ওনার একটু অদ্ভুত লাগে। বাট সবসময় যেটা হয় আর কি, অনেক সময় আমরা ভাবি যে অনেক কিছুই আমাদের মনের ভুল, সেটা হয়তো সত্যি নয়। তো উনিও ভাবেন যে উনি হয়তো কোনো ভুল করেছেন এরকম, তাই জন্য এটা ওনার মনে হয়েছে। তো উনি আর ব্যাপারটাকে নিয়ে অতটা ভাবে না। এবার সেই দিনই সন্ধেবেলার একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে হঠাৎ করে, মানে কোনোদিন ওনাদের বাড়িতে এরকম কোনো কিছু হয়নি, হঠাৎ করেই সন্ধেবেলা ওনাদের যে বাড়ির যে জালনা ছিল সেই জালনায় একটা কাক আসে, একদম কালো রঙের একটা বড়সড় কাক। এবং মানে অদ্ভুত রকমভাবে কাকটা মানে কা কা করে চিৎকার করতে থাকে। এবার আরও অদ্ভুত বিষয় হচ্ছে যে উনি যখন মানে যা হয় আর কি, কাক এলো জালনার সামনে, সে কতক্ষণই বা থাকে, কিছুক্ষণ পরে চলে যায়। তো উনি দেখছেন যে কাকটা যাচ্ছে তো নাই, উল্টে চেঁচিয়ে যাচ্ছে, তো চেঁচিয়েই যাচ্ছে, এবার সে তার চেঁচানো আর থামছে না। তো এবার উনি জানলার সামনে এসে কাকটাকে মানে একটা সামনে একটা কিছু জানলার সামনে ছিল, তো উনি সেটা দেখে কাকটাকে ভয় দেখায় যাতে কাকটা চলে যায়। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে কাকটাকে 2-3 বার ভয় দেখানোর পরেও সে যাচ্ছিল না। তারপরে হঠাৎ করে মানে উনি ভাবেন একটু জল যখন ছেটাতে গেছে তখন চলে গেছে কাকটা। কিন্তু কাকটা চলে যাওয়ার পরে উনি দেখছে যে প্রায় কাকের ওই শরীর থেকে 4-5টা পালক ওনাদের জালনায় পড়ে রয়েছে। তো এটা দেখে ওনার স্বাভাবিকভাবেই আবারও খুব অদ্ভুত লাগে, ওনার একটুখানি মানে কিরকম একটা খটকা লাগে যে আবার কি, এরকম তো কখনো হয়নি। যাই হোক, সেই ব্যাপারটাও গেল। এবার সেই দিন রাতের ব্যাপার, সেই দিন রাতের বেলা
মানে ওনারা দুজনে ঘুমোচ্ছেন, ওনাদের যে মেয়ে সে অন্য ঘরে ঘুমোচ্ছে। হঠাৎ করেই ওনার মনে হয়, মানে ওনারা দুজনে একই ঘরে ছিলেন, ওনাদের দুজনের মনে হয় যেন পাশের ঘরে কেউ মানে প্রচণ্ড ধরে জালনা পেটাচ্ছে, দরজা পেটাচ্ছে, ঘর থেকে জিনিসপত্র পড়ে যাচ্ছে, এরকম একটা আওয়াজ আসে। তো অতনুবাবুর খুব অদ্ভুত লাগে এবং উনি ভাবছেন যে মেয়ের ঘরে কি হচ্ছে। তো উনি মেয়ের ঘরে গেছে, তো মেয়ের ঘরে গিয়ে দেখছে মেয়ের ঘর যথারীতি ভেজানো রয়েছে দরজা, এবং সেই ঘর থেকে কোনো আওয়াজ আসছে না এবং খুব সম্ভব মেয়ে ঘুমিয়ে পড়েছে। কিন্তু ওনার খুব ব্যাপারটা অদ্ভুত লাগে, ভেবেছে যে মেয়ে কোনো প্রবলেমে নেই, তো মেয়ের কোনো অসুবিধা হচ্ছে না, তো হয়তো আমাকে বলছে না। তো উনি কি করেছে, নক করেছে এবং মেয়ে যথারীতি দরজা খুলে মানে ঘুম চোখে দরজা খুলে বলছে কি হয়েছে। তখন বলছে যে তুই ঠিক আছিস তো, তোর ঘরের থেকে আওয়াজ পেলাম, কিছু কিছু কি পড়ে ঠরে গেছে। তো মেয়ে বলছে না, ঘর থেকে তো কিছু পড়েনি, কেন পড়বে কিছু। এবার ওনার খুব অদ্ভুত লাগে, উনি তাও আর মেয়েকে আর কিছু বলে না, উনি চলে আসে মেয়ের ঘর থেকে। এর কিছুক্ষণ পরে, মানে ওই ধরুন ঘন্টা দেড়েক পরে, ওনার মেয়ে আবার প্রচণ্ড জোরে জোরে আওয়াজ পাচ্ছে পাশের ঘর থেকে, মানে ওর বাবা মায়ের ঘর থেকে আওয়াজ পাচ্ছে। এবার মেয়েটার, যেহেতু ওর বাবা একবার ঘুম থেকে ডেকেছে, তো ফট করে ঘুম ভেঙে গেলে আবার যদি ঘুম পেয়েও যায় কারো, তো চট করে তার অত গাঢ় ঘুম আসে না। তো মেয়েটা জেগে গেছে, তো জাগার পরে মেয়েটা এরকম আওয়াজ শুনতে পাচ্ছে। তো আওয়াজ শোনার পরে মেয়েটা যথারীতি ওর বাবা মায়ের ঘরের কাছে গেছে, কারণ দেখছে যে ঘর থেকে ভীষণ জোরে জোরে আওয়াজ আসছে। তো মেয়ে দেখছে যে বাবা মায়ের ঘরের দরজা খোলাই ছিল, তো দেখছে যে বাবা মা ঘুমোচ্ছে, ঘরে কোনো আওয়াজ নেই, কিছু নেই। এবার না ওর খুব সন্দেহ হয় ব্যাপারটায়, যে কি হলো, আমার ঘরে একটু আগে বাবা এসে বললো আমার ঘর থেকে নাকি আওয়াজ আসছিল, আবার আমি এখন একটু আগে মা বাবার ঘর থেকে আওয়াজ পাচ্ছি, ব্যাপারটা কি। তো আর ওর বাবা মাকে ডাকে না। তো সকালবেলা মেয়েটা কথাটা বলে এবং মেয়ের এই কথা শুনে ওনারা দুজনেই, স্বামী স্ত্রী দুজনেই না খুব চিন্তায় পড়ে যায় যে ব্যাপারটা কি, আমিও আওয়াজ পেলাম, ও আমাদের ঘর থেকে নাকি আওয়াজ পেয়েছে, এটা তো খুব স্বাভাবিক বিষয় নয়। এবার পরের দিনটা মোটামুটি কিছু হয় না, তার পরের দিন থেকে এই অতনুবাবুর প্রচণ্ড জ্বর সর্দি শুরু হয় এবং যা খাচ্ছে তাই বমি হয়ে যাচ্ছে। এবার যখন একটা এরকম কিছু হয়, মানুষ কি করে, বাড়িতে যদি কোনো বাড়িতে এই ধরনের জিনিসের মেডিসিন সবারই কম বেশি থাকে, তো উনি ঘরেই একটা মেডিসিন খেয়ে নেন এই প্রবলেমের জন্য। যাই হোক, তো মেডিসিন খাচ্ছে কিন্তু কোনো উন্নতি হচ্ছে না। দুদিন কেটে যাওয়ার পরে উনি, ওনার স্ত্রী বললেন যে তুমি এবার আমাকে ডাক্তারই দেখিয়ে নাও, নিশ্চয়ই কোনো ভাইরাল কিছু হয়েছে, এটা ফেলে রাখলে এটা বাড়াবাড়ি হতে পারে। তো তখন উনি, ওনাদের পাড়াতেই একটা ডাক্তার ছিল, সেই ডাক্তারের কাছে গিয়ে দেখায়। ডাক্তারবাবু যথারীতি ওষুধ দিয়েছে এবং বলেছে 2 দিনের মধ্যে কমে যাওয়া উচিত, যদি না কমে তাহলে আপনাকে ব্লাড টেস্ট করতে হবে, তখন আপনি আসবেন, আমি লিখে দেবো কী কী করতে হবে। যাই হোক, তো উনি ওষুধ নিয়ে এসে খাওয়া শুরু করলেন। কিন্তু এখানেও যে ব্যাপারটা ঘটলো সেটা হচ্ছে, ওষুধ খেলেন ঠিকই, বিষয়টা আগের থেকে কমলো কিন্তু পুরোপুরি সারল না। এদিকে উনি আবার ডাক্তারের কাছে গেলেন, ডাক্তারবাবু বললেন আপনাকে এই টেস্ট করতে হবে, এই ব্যাপার যা হয় আর কি, ফার্দার ইনভেস্টিগেশন না করলে বোঝা যাবে না যে আপনার এই প্রবলেমটা কেন হচ্ছে। এদিকে প্রায় প্রত্যেক দিন ভোর রাতের দিকে, মানে তখন না দিনের আলো ঠিকমতো ফোটেনি, প্রচণ্ড জোরে জোরে কাক চিৎকার করতে, এবং সেটা একটা দুটো কাক নয়, 3, 4, 5, 6টা কাক এসে ওদের, মানে দুটো ঘরেরই, মানে ওনার মেয়ে যে ঘরে শুতো সেই ঘরে, প্লাস ওনারা যে ঘরে শুতেন সেই ঘরেও, 2 ঘরেরই জানলার সামনে প্রচণ্ড জোরে কাকে চিৎকার করছে। মানে এত চিৎকার করছে, ঘুম ঠুম সব মাথায় উঠে গেছে। এবার 1-2 দিন যখন এই ঘটনাটা ঘটে, ভেবেছে যে ঠিক আছে, কখনো হয়তো কিছু হয়েছে তাই কাকেরা এসেছে। এবার 3য় দিনও যখন সকালবেলায় সেম জিনিসটা ঘটছে, যে প্রচুর কাক এসে চিৎকার করছে, তো তখন অতনুবাবু ভাবলেন যে না, নিশ্চয়ই কাকে, অনেক সময় হয় না কোনো খাবার ফেললে অনেক কাকেরা সেই খাবারটা খেতে আসে, কোনোভাবে হয়তো বাড়িতে কিছু পড়েছে। তো উনি তখন বেরিয়েছে এবং টর্চ নিয়েছে, বাড়ির বাইরে লাইট সবটা জ্বালিয়েছে। তো উনি যেটা দেখলেন সেটা দেখেও না চক্ষু চড়ক গাছ। উনি দেখছেন 4-5টা কাক মরে ওনাদের বাড়ির ছাদের কাছটায় পড়ে রয়েছে এবং প্রচুর কাক এসেছে সেটা দেখার জন্য, বা যাই হোক আর কি, এরকম কাক মারা গেছে, তো আরও কাক জড়ো হয়ে এসছে। এবং এটা দেখে ওনার মানে খুব বাজে লাগলো। মানে প্রথম কথা হচ্ছে, এরকম ভোরের দিকে, তখনও ভোরের আলো মানে জাস্ট ফুটছে, তখনও মানে ক্লিয়ার নয়,
তার মধ্যে একটা এরকম জিনিস, এবং এই 4-5টা কাক এখানে কি করে মরে পড়লো সেটাও উনি বুঝতে পারছেন না। আর এর আগে 2-3 দিন ধরে যে কাকগুলো চিৎকার করছে ভোরের দিকে, সেটার পিছনে কি কারণ সেটা উনি বুঝতে পারছেন না। তখনও কি এরকম কোনো কাক মরেছিল? 2-3 দিন ধরে কি কাক মরে আছে, সেই জন্যই কি এটা ঘটছে? ওনার কাছে কিন্তু কোনো ইনফরমেশন নেই। যাই হোক, কিছু করার নেই, ওনার তো মনটা খুব খারাপ হয়ে গেল। কি হলো, ওই রাতের বেলায় ওইগুলোকে, ভোরের বেলায় আর কি, ভোর রাতে উনি ওগুলোকে পরিষ্কার করলেন এবং যথারীতি কাক ফাক সব চলে গেল। এই অবধি যে ঘটনাটা ঘটলো, এই অবধিও কিন্তু উনি কিছুই বুঝতে পারছেন না যে ব্যাপারটা অ্যাকচুয়ালি কি হচ্ছে। এরপরে 3-4 দিন মোটামুটি স্বাভাবিক যায়। এদিকে কিন্তু অতনুবাবুর ওষুধ চলছে, ডাক্তারবাবু ব্লাড টেস্ট করতে দিয়েছে, ওনার কিছু 2-1টা অসুবিধে ধরা পড়েছে। এর কয়েকদিন পরে ওনার স্ত্রীরও প্রচণ্ড বমি হচ্ছে, মানে যা খাচ্ছে তাই বমি হয়ে যাচ্ছে। অথচ বাড়িতে খুব সাধারণ, খুব একটা তেল মশলা ঝাল না দিয়েই খাবার বানানো হয়, কিন্তু ওনার স্ত্রীরও সেম, মানে শুধু জ্বর আসছে না, বাট যা খাচ্ছে তাই ওরকম বমি হয়ে যাচ্ছে, আর শরীর প্রচণ্ড দুর্বল হয়ে গেছে। ওনাকেও ডাক্তার দেখানো হলো, তো ডাক্তারবাবু ওষুধ দিলেন, বললেন যথারীতি যে এটা কমে যাওয়ার কথা, না কমলে তখন দেখা যাবে। এবার ওই ওষুধ খেয়ে ওনার স্ত্রীর মোটামুটি কমলো, কিন্তু খাওয়া দাওয়ার যে, মানে খাবার দেখলেই ওনার বমি পেয়ে যেত, মানে খাবারের ইচ্ছেটা, খাওয়ার যে একটা মানুষের ইচ্ছে থাকে, একটা অ্যাপেটাইট, সেটাই ওনার চলে গেছিল। এবার হঠাৎ করে কেন যে ওনার এরকম হলো, কি জন্য এরকম ঘটনা ঘটলো, সেটা কিন্তু কিচ্ছু বোঝা গেল না, এবং ওনার স্ত্রী রীতিমতো শরীর খারাপ। আচ্ছা, এই মানে মেয়েটিও খুব ট্রেস কন্ডিশনে চলে যায়, কারণ মায়ের শরীর খারাপ, বাবারও শরীর খুব একটা ভালো নেই। এবার মেয়েটি বলছে যে তোমরা কি কিছু উল্টোপাল্টা খেয়েছো, তোমাদের কেন এরকম হচ্ছে, আমার তো সেম খারাপ খাবারও আমিই খাচ্ছি, আমারও তো কিছু হচ্ছে না। মেয়েটার মতো করে কথা বলছে। এবার এনারা বাইরের খাবার খুব একটা খায় না, তো বুঝতেই পাচ্ছেন যে হঠাৎ করে বাড়ির তৈরি খাবার খেয়ে এই জিনিসগুলো যে হচ্ছে, এবার সেটা না ওনাদের মানে ধারণার মধ্যে আসে না যে কেন হচ্ছে। এবার দেখুন, ওই যে বললাম যে ট্রেন থেকে বাদাম কিনে ওনারা খেয়েছিলেন, তো এই বিষয়টা এতটাই একটা ছোটোখাটো বিষয়, মানে কি আছে, আর ট্রেনে হকাররা জিনিসপত্র বিক্রি করে, কেউ বাদাম কেউ ছোলা এগুলো খায়, সেটা তার খুব বেশি পরিমাণে তো আর হয় না। ফলে ওনাদের যে সমস্যাটা শুরু হয়েছে, তার প্রধান বা অন্যতম কারণ যে ওই বাদামটা, সেটা না ওনারা কোনোভাবেই ডিটেক্ট করতে পারছে না। ওনারা হয়তো কোনোদিন বাইরে থেকে একটা সিঙ্গারা খেয়েছিল, ভাবলো যে না ওইটা খেয়েই হয়তো হয়েছে, ওই সিঙ্গারাটা ভালো না, বা ওই দোকানটা ভালো না, এইরকম চিন্তাভাবনা ওনাদের মনে আসছে, যেহেতু ওনার মেয়ের কোনো অসুবিধে হচ্ছে না। কিন্তু এখানে তো বিষয়টা সম্পূর্ণ অন্য। ওনারা যে ওই কি বাদাম কিনেছিলেন, সেটা তো আর ওনার মেয়ে খায়নি, শুধু ওনারা দুজনেই স্বামী স্ত্রী খেয়েছিলেন। কিন্তু সেই জিনিসটা মনে মাথায় রাখা, বা সেই জিনিসটার জন্যই যে এত কিছু ঘটছে, সেটা কিন্তু অতনুবাবু বা ওনার স্ত্রী কারোর মাথায় তখনও খেলে যায়নি। এইবারে যেটা হলো, ওনার মেয়ে, মানে এই ঘটনার 4-5 দিন 6 দিন পরে ওনার মেয়ে না খুব একটা খারাপ একটা স্বপ্ন দেখা শুরু করলো। খারাপ স্বপ্নটা কি, সেটা হচ্ছে যে ওনার মেয়ে হঠাৎ করেই একদিন সকালবেলা উঠে, মানে মেয়ে একটু সাধারণত দেরি করে উঠতো, ওই 8টা নাগাদ উঠতো, তো সেদিন মেয়ে একদম সকাল সকাল উঠে গেছে, 5:30 পৌনে 6টা নাগাদ ঘুম থেকে উঠে গেছে, এবং যখনই দেখেছে যে বাবা মাও ঘুম থেকে উঠেছে, তখনই মেয়েটা নিজের ঘর থেকে বেরিয়ে এসে বলছে যে আমি না একটা খুব খারাপ জিনিস দেখেছি, আমার হাত পা কাঁপছে, এবং সত্যি সত্যি মেয়েটা রীতিমতো হাত পা কাঁপছে। তো অতনুবাবুও তো বলছে কি হয়েছে মা, তোর কি হয়েছে, তোর কি সমস্যা হচ্ছে? তো তখন মেয়েটা বলছে আমি একটা প্রচণ্ড খারাপ স্বপ্ন দেখেছি। তো কি দেখেছে না, মেয়েটা বলছে যে ও নাকি স্বপ্নে দেখেছে যে ওর মা বাবা, অর্থাৎ অতনুবাবু এবং ওনার ওয়াইফ দুজনেই নাকি মারা গেছে। এবং এইটা না, মানে মেয়েটা বলতে পারছে না, মানে একটা, মানে মেয়ের তো আর বেশি বয়স না, আর যে কোনো সন্তানের কাছে সে বয়স যাই হোক না কেন, তার বাবা মা, তার মানে মাথার উপরে একটা বিশাল বড় বট গাছের ছায়া, আর বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্ক একটা অন্য রকমের সম্পর্ক। তো সেই জায়গা থেকে কোনো ছেলে বা কোনো মেয়ে কিন্তু এটা মানে ভাবতেও পারে না যে তার বাবা বা মা এরকমভাবে চলে যাবে। তো ও তো একটা বাচ্চা মেয়ে, তো ও তো মানে পুরো হাত ফাত কাঁপছে, এটা প্যালপিটেশন হচ্ছে। তো অনেক করে ওকে যখন জিজ্ঞেস করা, তখনও কথাটা বলে যে আমি এরকম স্বপ্ন দেখেছি। তো ওরা বলছে, মানে ওনারাও অবাক হয়ে গেছে
যে ভয়ের স্বপ্ন তো অনেকেই দেখে, কিন্তু তাই বলে বাবা মা দুজনে মারা গেছে এটা আবার কেন স্বপ্নে দেখেছে। এবং ও বলছে যে আমি এমন করে দেখেছি না, মানে আমি একটা সময় আমি মানে কাঁদছি, কান্নাটা আমার সত্যিকারের হচ্ছে কিন্তু আমি বুঝতে পারছি না, মানে আমার মনে হচ্ছিল যেন মানে এটা সত্যি সত্যিই ঘটছে। মানে তোমরা তোমাদের এই আমাদের ঘরের সামনে তোমাদেরকে শুয়ে রাখা হয়েছে, লোকজন আসছে, মালা দিচ্ছে, ফুল দিচ্ছে, আমি প্রচণ্ড কাঁদছি। মানে বলছে যে আমি আমি আর আজকে থেকে ঘুমোবো না, আমার ভীষণ ভয় করছে। আমি মানে ওর আবার স্বপ্ন দেখাটা কীরকম হয়েছে শুনুন, যেটা উনি লিখেছেন যে মেয়েটি প্রথমে স্বপ্নটা দেখে এবং দেখার পরে ও যথারীতি ঘুম ভেঙে যায়, কান্নাকাটি করে এবং তারপরে ও না যেহেতু ঘুমের চোখ ছিল আবার ঘুমিয়ে গেছিল এবং স্বপ্নটা কিন্তু তাই বলে পিছু ছাড়েনি। ওই স্বপ্নটা আবার ও যেখান থেকে ওই স্বপ্নটা ভেঙেছিল আবার নতুন করে তারপর থেকে স্বপ্নটাও দেখা শুরু করে যে লোকজন আসছে, ফুল দিচ্ছে, মালা দিচ্ছে, ও কাঁদছে, বডি দুটোকে নিয়ে যাওয়া হচ্ছে। মানে অদ্ভুত একটা বাজে রকমের এক এক্সপিরিয়েন্স বলা যেতে পারে মেয়েটির হয়। তো ওর বাবা মা তো খুব ভয় পেয়ে গেছে, খুব ঘাবড়ে গেছে যে কী হলো, মেয়ে কেন এরকম করছে, কেন এরকম বলছে, এটা তোর বলা উচিত না। তো অনেকভাবে মেয়েটাকে বোঝাচ্ছে যে না না এরকম হয় না, তুমি হয়তো আমাদেরকে নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা করো, তুমি হয়তো আমাদেরকে নিয়ে খুব ভাবো, তাই তুমি এরকম দেখেছো, এরকম তার সত্যি সত্যি বাস্তবে হবে না। তো মেয়েটা বলছে না তোমরা নিজেদের শরীরে ঠিক রাখো, নিজেদের ভালো রাখো, তোমাদের মাঝে মধ্যেই শরীর খারাপ হচ্ছে, ডাক্তার দেখাতে যাচ্ছ। তখন মেয়েটির মাও মেয়েটিকে বলছে তুই এগুলো নিয়ে এত চিন্তা করিস তো, তাই জন্যই তুই এরকম স্বপ্ন দেখেছিস, নাহলে আর এরকম কেন দেখবি বল, আমাদের কিচ্ছু হবে না। এইবারে এর দুদিন পরে ওনাদের একটা মানে পরিচিত একজন ছিল, তো তার ওখানে ওনাদের নিমন্ত্রণ ছিল বলতে যে মানে তিনি রিটায়ার করেছিলেন। তো রিটায়ার করার পরে মানে ওনারা সবাই মিলে ওনাকে একটা গিফট দিয়েছিল, তো তার বদলে উনি একদিন ওনাদের ডেকেছিল খাওয়ানোর জন্য। তো সেখানে অতনুবাবু, ওনার স্ত্রী, ওনার সন্তান ছাড়াও আরও কয়েকজনের যাওয়ার কথা। তো এনারা গেছে, তো বাড়িটা একটু দূরে ছিল, তো সেই জন্য ওনারা একটা গাড়ি ভাড়া করে নিয়েছিল আগে থেকে, যে সেই গাড়ি করে যাবে, ফিরতে ফিরতে হয়তো একটু রাত হয়ে যাবে, তো গাড়ি করে ফেরা যাবে। তো যাওয়ার সময় ওরা খুব মজা করতে করতে যায় এবং ওখানে গিয়েও খুব ভালো খাওয়া দাওয়া হয়, সকলের সাথে গল্প আড্ডা হয়, খুব ভালো সময়টা কাটে। এবং সন্ধেবেলা ওরা ওখান থেকে বেরিয়ে পড়ে এবং ওদের বাড়ি থেকে ওই বাড়িটা ডিস্টেন্স ছিল ধরুন ওই 2 ঘন্টা মতো, 2 ঘন্টা 30 মিনিট, এরকম ম্যাক্সিমাম 2 ঘন্টা 30 মিনিট। সন্ধেবেলা মানে ওই ধরুন 8টা, 7:30, 8টা। তো হঠাৎ করেই যেটা হলো সেটা হচ্ছে যে গাড়িটা ঠিকঠাক মতোই আসছিল এবং যিনি গাড়িটা ড্রাইভ করছিল তিনি কিন্তু কোনো ড্রাইভার নয়, ঠিক আছে, তিনি কিন্তু গাড়িটা খুব ভালোই চালাচ্ছেন এবং ওনার কিন্তু নিজের গাড়ি, উনি ওনার নিজের গাড়িটা সুন্দর করে চালাচ্ছিলেন এবং খুব যে কথা বলছিলেন গাড়ির মধ্যে ড্রাইভার যে তাও নয়, আবার উনি খুব র্যাশ ড্রাইভ করছিল সেটাও কিন্তু নয়, নিজের গাড়ি ভালো মতো দেখে শুনে উনি চালাচ্ছিলেন। তো এমন সময় যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে হঠাৎ করেই কোনোখানে কিছু নেই, একটা মোটামুটি বড় গাড়ি, মানে খুব বড় গাড়িও নয়, মোটামুটি একটা বড় গাড়ি হঠাৎ করে রাস্তাটা ক্রস করে, মানে ওখান দিয়ে গাড়ি ক্রস করার কথাই নয়, বাট স্টিল গাড়িটা ক্রস করে। এবং এদের গাড়িটা যখন আর কি সামনে ছিল এবং তার ঠিক সামনে দিয়ে ক্রসটা করে, তো উনি খুব সুন্দর করে, মানে উনি খুব দক্ষ ড্রাইভার ছিলেন, সেই জন্য গাড়িটাকে সুন্দর করে সাইড করে উনি স্লো করে দেন। এবার স্লো যেহেতু করে দিয়েছে, তো অন্য গাড়িটা যে গাড়িটা আর কিরকমভাবে মানে জাস্ট ক্রস করছিল, সে তার তো ভাবে ক্রস করার কথা নয়, এবার সেও এক্সপেক্ট করেনি যে এদিকে একটা গাড়ি থাকবে। এবার সে না মানে যখন দেখছে যে এই গাড়িটা আসে, সে ভাবছে যে কোনোভাবে যদি কলিশন হয়ে যায়, তো সে ওটাকে অ্যাভয়েড করার জন্য কি করেছে, সে একটুখানি মানে রাস্তা থেকে নেমে গেছে, আর পাশেটা ক্ষেত ছিল, খেতে গিয়ে মানে সেই গাড়িটারও বিশেষ কিছুই হয়নি, জাস্ট গাড়িটা ক্ষেতের দিকে নেমে গেছে, একটুখানি মানে নিজের রাস্তা থেকে সরে গেছে। আর এক্ষেত্রে কিন্তু অন্য গাড়িটারই দোষ ছিল। কিন্তু বিষয়টা হচ্ছে যে দুটো গাড়ি সেফ, কোনো ধাক্কাও লাগেনি, কিচ্ছু না, কিন্তু মানে হয়নি সেটা এখন বলা যাচ্ছে, বাট আর একটু সামান্য হলে কিন্তু এই দুটো গাড়ির মধ্যে একটা সংঘর্ষ হয়ে যেত। আর যদি সেটা হতো, সেটা কিন্তু খুব ছোটোখাটো একটা সংঘর্ষ হতো, বেশ বড়ো সড়ো হতো এবং তাতে কিন্তু মানে তাতে খুবই সমস্যা হয়ে যেত এবং মানে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারত। ওদের কারোর লাগেনি, কিচ্ছু হয়নি, কিন্তু যদি ধাক্কাটা লাগতো তাহলে কিন্তু খুব সিরিয়াস ইনজুরি হতে পারত। যাই হোক, তো
তিনজনই প্রচণ্ড ভয় পেয়ে যায়। ইভেন যিনি গাড়িটা চালাচ্ছিলেন তিনি বলছেন যে আমি এত বছর ধরে গাড়ি চালাচ্ছি এবং আমি এইরকম হঠাৎ করে গাড়ির সামনে চলে আসে, এটা কিন্তু আমার সাথে এর আগে কোনো দিন হয়নি। আর উনি বলছেন যে কিছুক্ষণ পরে যখন বিষয়টা একটু ধাতস্থ হয়, ভদ্রলোক যিনি গাড়িটা চালাচ্ছিলেন তিনি বলেন যে গাড়িটা ওনার হাতের কন্ট্রোলের বাইরে চলে গেছিলো একটা মুহূর্তের জন্য। উনি হয় না, যখন একটা ধরুন এমন একটা সিচুয়েশন আপনার চোখের সামনে হলো বা ঘটতে চলেছে, আপনি বুঝতে পারছেন যে এবার কালিশন হবেই, এই গাড়িটাকে আর এভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, ধাক্কা লাগবেই, আর এক চুলের হয়তো ডিফারেন্স ছিল। তো সেই সময় ওনার হাতে কোনো কন্ট্রোল ছিল না। ওনার মনে হলো কেউ যেন স্টিয়ারিংটা সাইড দিয়ে ঘুরিয়ে দিয়ে গাড়িটাকে স্লো করে দিল, কারণ উনি পুরো হাল ছেড়ে দিয়েছে যে এবার তো গেল। হয় না, একটা সময় ধরুন আপনার নার্ভের উপরে এত চাপ পড়ে যায় যে মানুষের একটা ব্রেন ফগ চলে আসে, তখন কিচ্ছু আর মাথা কাজ করে না। ওই ভদ্রলোকের কিন্তু একদম সেম হয়েছিল। আর এই অতনুবাবু, ওনার স্ত্রী এবং ওনার যে মেয়ে, এরা তিনজন যতটুকু প্রত্যক্ষ করেছে তাতে ওদের মনে হলো যেন গাড়িটা জাস্ট স্মুথলি সোজা না গিয়ে সাইড হয়ে স্লো মোশনে সাইড হয়ে গেল, এবং একটা শুধু ঝটকা এলো ওরা শুধু একটা ঝটকা শুধু অনুভব করতে পারলো, দ্যাটস ইট। এবং তারপরে গাড়িটা থেমে যায়। কিছু বুঝে ওঠার আগেই এটা একটা ম্যাসিভ একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। কিছু বুঝতেও পারা যেত না কখন হলো, কিভাবে হলো। বাট ওই যে বললাম, ওনারা তিনজন যারা গাড়ির পিছনে বসেছিল তারা কিন্তু শুধুমাত্র এটুকুই এক্সপিরিয়েন্স করে, এর থেকে বেশি কিছুই না। আর যে ভদ্রলোক গাড়িটা চালাচ্ছিলেন তিনি কিংকর্তব্য বিমূঢ়ের মতো হয়ে গেছেন। উনি বুঝতে পারছিলেন না যে কি ব্যাপারটা হলো, সেটা বুঝতেও ওনার কিছুক্ষণ সময় লেগেছিল, সত্যি কথা। যাই হোক, ওনারা ওখান থেকে তারপরে নিরাপদেই বাড়ি চলে আসেন। কিন্তু ড্রাইভারজি খুব ভয় পেয়ে গেছে। ভাবুন, যে মানুষ এত বছর ধরে গাড়ি চালাচ্ছে, নিজের গাড়ি, সে পর্যন্ত প্রচণ্ড ভয় পেয়ে গেছে, কারণ তার মনে হয়েছে যে আরেকটু হলে হয়তো একটা বড়সড় কিছু হয়ে যাচ্ছিল। যাই হোক, এদিকে মাঝে মধ্যেই বাড়িতে প্রচণ্ড কাকের উপদ্রব হচ্ছে, এবং আপনারা হয়তো অনেকেই জানেন, বা যারা জানেন না আমি তাদের উদ্দেশ্যে বলি, এই বাড়ির সামনে দরজার কাছে বা জানলার কাছে সেভাবে কাক ডাকা এটা কিন্তু খুব একটা ভালো সাইন নয়। কারণ এটা মনে হয় যে কাক ডাকা বা কাকের এই যে উপদ্রব, বা এই ধরনের হঠাৎ করে একটা পার্টিকুলার কাক এসে ডাকছে, এটাকে কিন্তু অনেকেই মনে করে যে এটা একটা পরিবারে কারোর যদি মৃত্যু আসন্ন হয় তখন কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটে। এটা অনেক সময় ঘটে, এটা অনেকেই জানেন, আবার অনেকে জানেন না, তাদের উদ্দেশ্যে বললাম। এবার এই বিষয়টা অতনুবাবু যিনি ওয়াইফ তিনি কিন্তু জানতেন। এবার প্রথমেই একটা ফট করে কাক এসে ডাকলো, তাতেই তো আর মানুষ প্যানিক করে যায় না, বা তাতেই তার মনে হয় না যে না এবার এরকম একটা কিছু ঘটতে চলেছে। তো সবাই বিষয়টাকে একটুখানি লাইটই নেয়। তারপরে যখন ব্যাপারটা চোখে পড়ার মতো হয় যে না রোজই ঘটছে বা মাঝে মধ্যেই ঘটছে, তখন মানুষ কিন্তু আস্তে আস্তে টেনশনে চলে যায়। এবার উনি ওনার স্ত্রী তখন ওনাকে বলে, যেভাবে রোজ রোজ কাক ডাকে আমার না খুব ভয় করছে। তখন অতনুবাবু ওনার স্ত্রীকে বোঝায় যে দেখো, এখনকার দিনে এগুলো কেউ মানে না, তুমি এগুলো এখনো বিশ্বাস করো, এগুলো হয় না, এগুলো কিচ্ছু হয় না, তুমি এত ভেবো না, কারোর কিচ্ছু হবে না, সবাই ঠিক থাকবে। এদিকে ওনার স্ত্রীর কিন্তু দিনে দিনে শরীর প্রচণ্ড ডিটোরিয়েট করতে থাকে। প্রচণ্ড বমি হচ্ছে, কখনো কখনো প্রচণ্ড মাথা ঘোরাচ্ছে, কখনো প্রচণ্ড গা গোলাচ্ছে। স্বাভাবিক কাজকর্ম আর উনি করতে পারছেন না, স্বাভাবিকভাবে উনি থাকতে পারছেন না। এবার ইন দ্য মিন টাইম ওনারা ভাবলো যে একটু এই ডাক্তার ঠিকমতো ওষুধ দিচ্ছেন, যা হয় আর কি, মানুষ ভাবে যে এই ডাক্তারকে দিয়ে হচ্ছে না, চলো তাহলে আমরা অন্য কোনো ডাক্তার দেখি। অন্য কোনো ডাক্তারকে দেখলে সে হয়তো আমাদেরকে বেটার ট্রিটমেন্ট দিতে পারবে, হয়তো আমাদেরকে বেটার ওষুধ দেবে, তাতে হয়তো আমরা ভালো হয়ে যাব। তা আবার অন্য ডাক্তার দেখানো হলো। তো সেই ডাক্তারও কিন্তু নতুন করে কিছুই বললো না, ওই সেম ওষুধে রিপিট করলো, আর বলল যে আপনি খুব সাবধানে থাকবেন, ঠিকঠাক করে খাওয়া দাওয়া করবেন, মশলাপাতি খাবেন না। কিন্তু ব্যাপার হচ্ছে যে বাড়িতে ওদের সত্যি খুব সিম্পল খাবার দাওয়া হতো, এবং কোনো প্রকার কোনো মশলাপাতি খাওয়াই হতো না। ফলে এই যে শরীর খারাপটা ওনাদের হলো, এটার কারণ যে বাড়ির খাওয়া তা কিন্তু নয়। তো ডাক্তারের কাছে ওরা গিয়ে বললো যখন যেরকম, তখন বললো যে না তাহলে আমাদেরকে অনেক টেস্ট করতে হবে, দেখতে হবে কি সমস্যা আছে। তো অনেক টেস্ট লিখে দিল। ইন দ্য মিন টাইম ওনার মেয়ে আবার ওই সেম স্বপ্নটা দেখলো যে ওনারা মারা গেছে। এইটা দেখার পর না ওনার মেয়ে দ্বিতীয় দিন যখন দেখলো, তখন ওনার মেয়ে স্বপ্নে দেখছে, সেই স্বপ্নটা আরও প্রগাঢ়, আরও স্পষ্ট, ছবির মতো স্পষ্ট, যে মেয়েটা রীতিমতো মালা দিচ্ছে।
তো ভয়ে ঘুম থেকে উঠে পড়েছে এবং রাতের বেলায় ওর বাবা মায়ের কাছে গিয়ে লাইট ফাইট জ্বালিয়ে বসে কান্নাকাটি করছে। এই ব্যাপারটায় কিন্তু অতনুবাবু এবং ওনার ওয়াইফ দুজনেরই খুব খটকা লাগে, কারণ ওনার মেয়ে যথেষ্ট বুদ্ধিমতী একটি মেয়ে, সে হঠাৎ করে এরকম 2-3 দিন ধরে স্বপ্ন দেখছে এবং সেম স্বপ্ন দেখেছে, এটা একেবারেই কোনো স্বাভাবিক বিষয় হতে পারে না। তার মধ্যে ওনার স্ত্রী ওনাকে অনেকবার বলে যে দেখো এভাবে জানলার সামনে দরজার সামনে বারবার কাক এসে দাঁড়াচ্ছে, মানে মিনিটের পর মিনিট প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে ঘরের সামনে থেকে কাকের আওয়াজ পাওয়া যাচ্ছে, মানে একইভাবে ডেকে যাচ্ছে। এগুলো মানে খুব স্বাভাবিক বিষয় কিন্তু নয়, তুমি এই ব্যাপারটাকে নিয়ে একটু মানে সিরিয়াসলি দেখছো না। এবার দেখুন এই বিষয়গুলো যখন হয় তখন মানুষের হাতে কী বা থাকে, এবার খুব বেশি হলে কাকটাকে তাড়িয়ে দেওয়া যায়, কিন্তু কেন হচ্ছে কী জন্য হচ্ছে সেটা তো আর অত ক্লিয়ারলি বোঝা যায় না। ফলে ওনারাও খুব পাজলড হয়ে গেলেন যে কী করা যেতে পারে, কী করলে ঠিক হয়, তো কিছুই বুঝতে পারছে না। এদিকে যেটা হচ্ছে যে ওনাদের মানে বাড়ির সামনে বাড়ির সামনে দিয়ে হঠাৎ করেই খুব আর কি উল্টোপাল্টা জিনিস যাওয়া শুরু হলো। উল্টোপাল্টা বলতে আমি যেটা বোঝাতে চাইছি যে হঠাৎ করেই দেখছে যে খুব দুর্গন্ধ বেরোচ্ছে ঘরের সামনে দিয়ে, তো তখন একে ওকে জিজ্ঞেস করছে পাড়ায় যে এত দুর্গন্ধ বেরোচ্ছে কেন, তারা বলছে না আপনাদের বাড়ির সামনে থেকেই দুর্গন্ধ বেরোচ্ছে, নিশ্চয়ই কিছু বাড়ির সামনে দিয়ে গেছে সেই জন্য এরকম গন্ধ বেরোচ্ছে। আচ্ছা, এরকম 2-3 দিন হলো, তারপরে আবার সব ঠিকঠাক। আবার এর কিছুদিন পরে হঠাৎ করেই ওদের বাড়ির ঠিক সামনে একটা বেড়াল আসে এবং বেড়ালটাকে দেখেই বোঝা যাচ্ছিল বেড়ালটা খুব অসুস্থ বা এরকম কিছু, এবং ঠিক 2 দিন ওদের বাড়ির সামনাসামনিই থাকে এবং 2 দিন পরে ঠিক ওদের বাড়ির দরজার কাছে বেড়ালটা মরে পড়ে থাকে। এবার এই জিনিসগুলো এত রিপিটেডলি ঘটতে থাকে, মানে 2-3 দিন অন্তর অন্তরই কিছু না কিছু এরকম ঘটছে, আর ওর মা পুরো ভালো করে ঘর ফর দালান ফালান সামনে রাস্তা ফাস্তা সব ধুয়ে দিচ্ছে, কিন্তু আবার ওই দুর্গন্ধ কিছুতেই যাচ্ছে না, মনে হচ্ছে না প্রত্যেক দিন কিছু না কিছু এরকম ঘটছে। এবং এই জিনিসটা এত বেশি আস্তে আস্তে হতে থাকে, ওদের না মানে পুরো মাথা খারাপ হয়ে যায় যে কি হলো, কেনই বা এরকম হচ্ছে, কোনো কিছু করেই কিন্তু বিষয়টাকে মানে আটকানো যাচ্ছে না। যাই হোক, এবার ওনারা ভাবছে কি করা যায়। এদিকে ওর মা এমন অসুস্থ হয়ে পড়লো যে ওর মাকে হাসপাতালে ভর্তি করতে হলো, অতনুবাবুর স্ত্রীকে। ওনাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে ওনার খুব ডিটেলে চেকিং হয়, কি সমস্যা না সমস্যা সব কিছু দেখা হয়। তো সেখানে দেখে যিনি হাসপাতালে কর্তব্যরত ডাক্তার ছিলেন তিনি বলছেন যে আমি যেগুলো ভেবেছিলাম অতটা সিরিয়াস কিছু নয়, কিন্তু আমি বুঝতে পারছি না ওনার এতটা দুর্বলতা বা এতটা কি করে ডিটোরিয়েট করছে, মানে কারণটা না ঠিকমতো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, কিছু সমস্যা পাওয়া যায়, বাট সেই সমস্যাগুলো এতটাও বড় নয়, বা সেই সমস্যাগুলোর জন্য ওনার যে প্রবলেমটা হচ্ছে সেটাই কিন্তু জাস্টিফাই করে না পুরোপুরি। যাই হোক, তো বললো যে ঠিক আছে আর একদিন ভর্তি থাকুক, তারপরে আমরা ওনাকে ছেড়ে দেবো। এবার যেদিন রাতে ওনার স্ত্রী হাসপাতালে ভর্তি ছিলেন, তো সেদিন রাতে বাড়িতে অতনুবাবু এবং ওনার মেয়ে দুজনেই ছিল। সেই দুজনেই প্রায় সারা রাত জেগে, কেন জানেন, সারাক্ষণ জানলায় আওয়াজ হচ্ছে, ছাদে আওয়াজ হচ্ছে, কখনো মধ্যরাতে এসে কাক ডাকছে, 12:30টার সময় কাক ডাকছে, সেই কাককে আবার ওর বাবা মানে অতনুবাবু গিয়ে সরিয়ে দিচ্ছে, আবার এসে কাক ডাকছে, মানে সারা রাত এরকম উপদ্রব হয়। এবং কেন হচ্ছে এত প্রবলেম, কী জন্য হচ্ছে, কেউ কিচ্ছু জানে না। তো তখন না ওনার মেয়ে কাঁদতে কাঁদতে বলে যে বাবা কিছু তো একটা গন্ডগোল হচ্ছেই। তো তখন ওনাদের একজন খুব ভালো মানে একজন ফ্যামিলি ফ্রেন্ড বলা যেতে পারে অতনুবাবুর, মানে বয়সে ওনার থেকে বড়, কিন্তু উনি পুরো বন্ধুর মতো মেশে এবং ওদের পুরো যাকে বলে পরম আত্মীয়। তো সমস্ত বিপদে আপদে ওই ভদ্রলোককে ওনারা সবসময় পেয়েছে, ওনাকে এবং ওনার স্ত্রীকে। ওনারা নিঃসন্তান দম্পতি, কিন্তু ভীষণ ভালো এবং মানুষের জন্য প্রচণ্ড করে, মানে সারা জীবনটাই ওনারা মানুষের জন্য আর কি করেছে। তো ওনারাও যথারীতি এসব খবর শুনে এসেছে। তো তখন ওনাদের কাছে পুরো বিষয়টা সেদিন মানে পুরো বিষয়টা তার জানতো না, তো বলছে যে এই ঘটনা ঘটেছে। তো তখন ওই লোকটি বলে যে আচ্ছা তোরা এমন দুজনে, তুই আর তোর বউ এমন কিছু খেয়েছিস বা এমন কিছু গেছিস যেটা তোর মেয়ে করেনি বা মেয়ে যায়নি, কিছু একটা করেছিস? তখন বলছে না গো, কিছুই তো করিনি, একবার ধরো ওই সিঙ্গারা খেয়েছিলাম বাইরের খাবার, এবং যে দোকান থেকে সিঙ্গারা কিনেছে সেটা ওনাদের পাড়ার দোকান এবং যথেষ্ট ভালো নাম করা একটা মিষ্টির দোকান, এবং সেখান থেকে রোজই মানে প্রচুর প্রচুর লোকে সিঙ্গারা কিনে খায়। কিন্তু তখন যখন ওনাকে খুঁটিয়ে জিজ্ঞেস করে, বলে যে তার আগে কী খেয়েছিস, তার আগে কী করেছিস, কোথায় গেছিস,
তো এই সমস্ত কথাবার্তা যখন হয় তখন একটা বিষয় বেরিয়ে আসে যে ওনারা ওই ট্রেন থেকে একটা বাচ্চা ছেলের কাছ থেকে ওরা বাদাম ভাজা কিনেছিল এবং সেটা উনি বাড়িতে এসে উনি এবং ওনার স্ত্রী টিভি দেখতে দেখতে খেয়েছিল। তো ওই ভদ্রলোক বলে, দাঁড়া, আমাকে ব্যাপারটা বুঝতে দে, ওই যে বাদাম ভাজা কিনেছিলি সেটা তোর মেয়ে খায়নি, শুধু তোরা খেয়েছিস? বলছে হ্যাঁ। বলছে আর এই ঘটনার প্রথম জিনিসটা কবে থেকে শুরু হয়? তো বলছে এরকম একদিন পর থেকে। তখন ওই ভদ্রলোক বলে যে তাহলে এবার আমি 2 2 4 করতে পারছি, যত ঘটনা ঘটছে বা এই যা যা কিছু হয়েছে তার পিছনে রয়েছে ওই বাদামটা। তখন বলছে যে কার থেকে কিনেছিলি? তখন বলছে একটা এরকম বাচ্চা ছেলে বিক্রি করছিল। তো সেখানেও একটা পয়েন্ট উনি অ্যাড করেন যে দেখ, যারা মানে প্রফেশনাল, মানে যারা এটা করেই রোজগার করে, তাদের ব্যাপার আলাদা। যারা এই হকারি করে, ট্রেনে ট্রেনে বছরের পর বছর ধরে, মাসের পর মাস, বছরের পর বছর ধরে যারা হকারি করে, তাদের থেকে কেনা একরকম। কিন্তু হঠাৎ করে একটা উটকো ছেলে, এবং তার কাছে যে খুব বেশি মাল ছিল তাও নয়। বলছে যে তুই কি এর আগে কখনো ওই ছেলেটাকে ওই লাইনে দেখেছিস? তুই তো মাঝে মধ্যেই যাতায়াত করিস। বলছে না, আমি দেখিনি। তখন বলছে যে ব্যাস, আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। তখন বলছে কি? বলছে ওই যে তোরা বাদামটা কিনেছিস না, ওই ছেলেটার মাধ্যমে ওই যে বাদাম তোরা কিনেছিস, সেই বাদামটা কিন্তু সাধারণ কোনো একটা হকার থেকে কেনা একটা বাদাম জাস্ট কিনেছিস তা কিন্তু নয়। ওই ছেলেটা জানে, মানে ওর জানার মধ্যে ছিল, বা ওকে অন্ধকারে রেখে কেউ ওই বাদামের মধ্যে কিছু একটা এমন মিশিয়ে দিয়েছিল। এবং ছেলেটাকে ওই যে বললাম যে দেখে মনে হচ্ছে বেশ একটা ভদ্র ঘরে ছেলে, তো ওর তো এইভাবে হকারি করারই কথা নয়, বাট তাও যে ও হকারিটা করছে এর পিছনে কি কারণ থাকতে পারে? এবার ওনাকে যখন বলেছেন, অতনুবাবু বলছে কি বলছো দাদা, ও একটা বাচ্চা ছেলে, ও কিছু বিক্রি করছে এবং আমি একা কিনি, আরও 2 1 জন কিনেছে আমার চোখের সামনেই। বলছে যে দেখ, তুই তো আর বাকি যারা কিনেছিল তো তাদের সাথে কি হয়েছে না সেটা কি তুই জানিস? আর হঠাৎ করে একটা ছেলে ওভাবে ট্রেনের মধ্যে কেন ওভাবে জিনিস বিক্রি করবে? তখন বলছে না, ওর অভাব আছে তাই বিক্রি করছে। বলছে শোন, আমার যতদূর মনে হচ্ছে ওখানেই কিছু গন্ডগোল আছে। এবার কি করে বুঝবে সেটা তো বুঝতে হবে। আর এদিকে ওনার স্ত্রীর অবস্থা কিন্তু খুব ভালো নয়, মানে সমস্যা যা, কষ্ট যা, সেগুলো হচ্ছে। বা ডাক্তার যতই রিপোর্ট খুব খারাপ না পাক, বাট যার সমস্যা হচ্ছে, যে সাফার করছে, তার তো কষ্ট হচ্ছে। এদিকে অতনুবাবুরও শরীর ভালো না, আর ওনার মেয়ে যখনই শোয় খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখে। খালি দেখে যে মানে নয় মেয়েটির বাবা মা মারা গেছে এটা স্বপ্নে দেখছে, অথবা মেয়েটি দেখছে ওদেরই কোনো আত্মীয় স্বজন কেউ একজন মারা গেছে, ওরা সবাই মিলে তাকে শেষ শ্রদ্ধার্ঘ্য জানাতে যাচ্ছে। বলছে তোর মেয়ে এরকম দিনের পর দিন কেন মানে মৃত্যু মুখের স্বপ্ন দেখবে? এটা তো দেখার কথা নয়। আর এগুলো নিয়ে যে খুব চিন্তা করে, ভাবনা করে, তাও নয়। মেয়েটা বলছে না, বিশ্বাস করো আঙ্কেল, আমি এরকম কিছু চিন্তা ভাবনা করি না, আমি কখনোই এরকম কিছু দেখিনি। এই প্রথম যখন আমি এই জিনিসগুলো এক্সপেরিয়েন্স করছি, আমি এর আগে এগুলো কখনো দেখিনি। তো তখন বলছে যে হ্যাঁ দেখছিস তো, এখন এটাই হচ্ছে কারণ। তো উনি বলেন সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে যে পুরো ঘরদোর ভালো করে পরিষ্কার করে, বলছে পুরো ঘরে ধূপ ধুনো দেওয়ার। কর্পূর আপনারা হয়তো অনেকে জানেন বা জানেন না, কর্পূর কিন্তু খুব ভালো জিনিস। কর্পূর যদি আপনি ঘরে জ্বালিয়ে ঠাকুরকে আরতি করে সেই কর্পূরের ধোঁয়াটা যদি ঘরের মধ্যে বা ঘরের বাইরেও দেন, তাহলে কিন্তু ঘরের নেগেটিভ এনার্জি অনেকটাই কিন্তু চলে যায়। এবং যাদের ধরুন কালো জাদু করা হয় বা যাদেরকে ধরুন এই ধরনের ব্ল্যাক ম্যাজিকের শিকার আছে, তাদের কিন্তু এটা খুব ভালো কাজে দেয়। এবং ওদেরকে বলে যে তোরা যখন কালকে সকালে স্নান করবি, 1 মুঠো করে নুন মগের জলে নিয়ে ওটা দিয়ে মাথা দিয়ে জলটা ঢেলে নিবি। আর উনি বলেন যে আমি দেখছি আর কি করা যায়, কারণ ওই বললাম যে ওই ভদ্রলোক ভীষণ ভালো ছিলেন। তো উনি বলেন যে আমার একজন জামাইবাবু আছেন, তিনি এইসব নিয়ে খুব চর্চা করেন, আমি তাকে একবার ব্যাপারটা বলে দেখতে পারি। তো অতনুবাবু বলছে যে দাদা তুমি প্লিজ তাড়াতাড়ি বলো, আমি বুঝতে পারছি না কী করবো। এখন তো আমার মেয়েকে নিয়ে খুব চিন্তা হচ্ছে, মেয়েকে আমি পড়তে নিয়ে আসছি, স্কুলে নিয়ে আসছি, আমার ওকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। আমাদের যা হয় হোক, মেয়েটা যেন আমার ভালো থাকে, সুস্থ থাকে। তো বললো যে একটা কাজ কর, তুই মেয়েকে খুব সাবধানে রাখ, আমি যত তাড়াতাড়ি সম্ভব কিছু একটা করার ব্যবস্থা করছি। তো ওই ভদ্রলোক তখন ওনার সেই জামাইবাবুর সাথে যোগাযোগ করে। তো তিনি সেই মুহূর্তে ওখানে অ্যাভেলেবেল ছিলেন না, বাট 2 দিন পরে উনি আসেন। আসার পরে উনি বলেন যে আমাকে বাড়িতে যেতে হবে, যে বাড়ির ঘটনা, আমাকে সে বাড়ি না গেলে আমি বুঝতে পারবো না। তো ওই ভদ্রলোক ওনার সেই জামাইবাবুকে নিয়ে অতনুবাবুর বাড়িতে আসে, এবং এইখানেই ব্যাপারটা একদম মোড় ঘুরে যায়। কীরকম দেখুন, ভদ্রলোক যখন বাড়িতে আসে, এসেই বলে যে তো মারাত্মক
রকমভাবে মানে এই বাড়ি মানে কি বলবো, একদম কালো যে একটা এনার্জি, যেটাকে আমরা নেগেটিভ এনার্জি বলি বা কালো জাদু বলি, বলছে যে সেটাতে তো মানে ভয়ঙ্কর রকমভাবে ভরপুর। মানে এই ৩ জন মানুষ আছে কি করে এখানে? এখানে তো কোনো মানুষের পক্ষে সুস্থ থাকা সম্ভবই নয়। এই পুরো বাড়ির মধ্যে মানে উনি পা ঠেকিয়ে বলছেন যে এই পুরো বাড়িতে, এই মাটিতে বলছে ভয়ঙ্কর রকমভাবে এই যে জিনিসটা একটা মানে যাকে বলে পাপি জায়গা হয়ে গেছে। এই মাটির মধ্যেই সমস্যা চলে এসেছে। এর মধ্যে কোনো মানুষ তো সুস্থ থাকবেন, ওনার মেয়েও ২ দিন পরে অসুস্থ হয়ে যাবে। তো এই সমস্ত যখন কথা হলো, উনি বলছেন যে এই বাড়িতে একটা নয় ৩টে ভয়ঙ্কর রকমের শক্তি আছে। ৩টে ভয়ঙ্কর রকমের শক্তি আছে। বলছে এই ৩টে শক্তি কিন্তু কখনো এদের মানে বলছে যে এরা যে বেঁচে পড়তে আছে, ঠিকঠাক আছে এখনও, এটাই বড় ব্যাপার। তো উনি সবার আগে ওনার মেয়েকে একটা তাবিজ দেয়। তাবিজ দিয়ে বলছে যে তুমি এই মুহূর্তে এই মেয়েকে এই বাড়ি থেকে সরাও। মানে ওকে মামা বাড়ি হোক, মাসির বাড়ি হোক, পিসির বাড়ি হোক, যেখানে হোক পাঠাও, মেয়েকে এই বাড়িতে এখন রেখো না, যতক্ষণ না আমি ফার্দার বলি। তো মেয়েকে পাঠিয়ে দেওয়া হয়। তো তারপরে উনি বলেন যে এই বাড়িতে একটা যজ্ঞ করতে হবে। এবং উনি এসে কনফার্ম করেন, উনি বলছে যে আপনারা নিশ্চয়ই এমন কিছু খেয়েছেন আপনারা দুজনে, যেটার মধ্যে ভয়ঙ্কর রকমের একটা কালো জাদু করা হয়েছিল, এবং সেটা আপনারা খাওয়ার ফলে, এবং সেই জিনিসটা আপনারা নিয়ে এসেছিলেন, সেই বাড়িতে চলে এসেছে। এবং ওনারা কী করেছিল, খেতে খেতে হয় না যে একটা দুটো বাদাম পড়লো মাটিতে, সেটাকে আবার ঝেঁটিয়ে মাটিতে, যেহেতু ওনাদের মানে মাটিতে পড়ে গেল, এইরকম করে ওই জিনিসটা ওনাদের মাটিতেও মিশে গেছে। মানে একটা যাকে বলে বলতে পারেন আপনারা ভয়ঙ্কর রকমের একটা নেগেটিভ এনার্জির মধ্যে ওনারা এই কটা দিন কাটিয়েছেন। মানে কটা দিন বলতেও ধরুন ওই ২ মাস ২.৫ মাস এরকম তো হয়েইছে। তো উনি বলেন যে তোমার স্ত্রী পুরোপুরি সুস্থ হবে না যতক্ষণ না এই জিনিসটা ঠিক করা হবে। তো কি করা যায়? তখন ওনারা একটা যজ্ঞ করার কথা বললেন। এবং সেই যজ্ঞ হবে হচ্ছে মানে সেটা কিন্তু কোনো খুব সাধারণ যজ্ঞ নয়। এই যজ্ঞটা হচ্ছে একটা খুব বিশাল বড় টাইপের একটা যজ্ঞ এবং খুব কঠিন। মানে এই যজ্ঞে যারা বসবে, মানে যে দুজন আর কি মেইনলি অতনুবাবু এবং ওনার স্ত্রী, হচ্ছে আপনাদেরকে এই যজ্ঞে বসতে হবে। এবং এই যজ্ঞর প্রচুর নিয়ম আছে। এই যজ্ঞে মা দুর্গার, মা কালীর যে রূপ রয়েছে, সেই মায়ের রূপের প্রায় ৮টা মায়ের যে রূপ রয়েছে, সেই ৮জন মায়ের পুজো হবে। এবং মায়ের যে শক্তি, মানে দেখুন যখন কোনো একটা নেগেটিভ এনার্জি আসে না, তো সেই এনার্জি কাটানোর জন্য খুব শক্তিশালী পজিটিভ এনার্জির দরকার হয়। আর এই পজিটিভ এনার্জি হচ্ছেন মা দুর্গা, মা দুর্গতি নাশিনী, মা কালী, মহাকালী। তো বলছে এই যজ্ঞ করে ওই নেগেটিভ এনার্জিকে এখান থেকে সরিয়ে পজিটিভ এনার্জি, মায়ের শক্তি এই বাড়িতে প্রতিষ্ঠা করতে হবে। তো বলছে যে এই যজ্ঞের কিন্তু অনেক নিয়মকানুন আছে, প্রচুর জিনিস লাগে এবং প্রচুর নিয়মকানুন আছে। এবং একবার এই যজ্ঞে যদি আপনি বসেন, যাই হয়ে যাক, মানে আপনার চোখের সামনে যদি আপনি অনেক কিছু দেখতে পারেন, অনেক ভালো কিছু, অনেক খারাপ কিছু, অনেক এমন কিছু যেটা হয়তো আপনি ভাবছেন যে বাবা এরকম হয়ে যাচ্ছে, বলছে যাই হোক আপনাদের মানে ভুল ভালো কিছু দেখতে পারে। এমনও হতে পারে আপনার মেয়ে হয়তো অনেক দূরে রয়েছে, আপনি দেখলেন আপনার মেয়ে হঠাৎ করে লুটিয়ে মাটিতে পড়ে গেল, বা মেয়ে বাড়িতে এসে আপনাকে জড়িয়ে ধরছে, বললো উঠে আসো তোমরা যজ্ঞের ওখান থেকে। করবে না, যাই চোখের সামনে দেখো, যতক্ষণ না আমি বলবো যে হ্যাঁ এবার এটা ওঠো আসন থেকে, ততক্ষণ আসন ছাড়া চলবে না, যাই হয়ে যাক। এবং বলল যে তোমাদের যাতে কোনো ক্ষতি না হয় তার দায় আমি নিচ্ছি, কিন্তু তোমাদেরকেও আমাকে একটা কথা দিতে হবে, আমি তোমাদের একটা হাতে একটা ফুল দেব, যত যাই হোক ওই ফুল কিন্তু হাত থেকে মানে ওই মুঠো হাত থেকে খুলবে না, মুঠি করে রেখে দেবে। এবং হাত ব্যথা হোক, হাতে প্রচণ্ড যন্ত্রণা হোক, সুড়সুড়ি লাগুক, যাই হোক ওই মুঠি খোলা যাবে না। যাই হোক উনি বললেন যে ঠিক আছে তাই হবে। তো ওনার স্ত্রীর তখন তো শরীর খুবই খারাপ, কিন্তু যজ্ঞে বসতেই হবে। তো ওনারা যজ্ঞে বসলেন, যজ্ঞে বসেছে এবং যজ্ঞে বসার পরে শুরু হলো সেই মহাযজ্ঞ। এবং সেই দিন কিন্তু ওনার মেয়ে ওনার মাসির বাড়িতে ছিলেন, মানে ওনার বলতে অতনুবাবুর যে মাসি তার বাড়িতে ছিলেন, অনেকটা দূরে তার বাড়ি, তার বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। এবং বারবার বলে দিয়েছিল যে মেয়েকে আমরা গিয়ে ফেরত আনবো, তোমরা কিন্তু মেয়েকে ছাড়বে না। মেয়েও জানতো, মেয়েও বলেছে না না আমি আসবো না। যজ্ঞ শুরু হয়েছে, সে মহাযজ্ঞ, প্রচুর জিনিসপত্র দিয়ে সে, এবং যে মুহূর্তে যজ্ঞ শুরু হওয়ার প্রায় 40-45 মিনিট পরে বাড়িতে প্রচণ্ড ঝড় আসে। মানে এমনি ঝড় এসছে, এমন না যে শুধু ওই বাড়িতে এসছে, এবং সে এমন ঝড় এসেছে মানে সব প্রায় লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে, মানে জিনিসগুলো উড়ে উড়ে চলে যাচ্ছে। মানে এগুলো না অনেক সময় বাধা হিসেবে থাকে। মানে একটা ধরুন আপনি ভালো কাজ করতে যাচ্ছেন,
অলওয়েজ দেখবেন ভালো কাজে বাধা আসে, ভালো কাজ কোনোদিনও দেখবেন স্মুথলি হয় না, অনেক ন্যাচারাল বাধাও চলে আসে। তো ওরকম হচ্ছে, বাধা আসছে, তো মানে প্রায় যজ্ঞের আগুন নিভে চলে যাচ্ছে, যজ্ঞের জিনিসপত্র এদিক ওদিক হয়ে যাচ্ছে, কিন্তু ওই ঠাকুরমশাই যিনি ছিলেন, ওই ভদ্রলোক, তিনি কিন্তু প্রচণ্ড ধৈর্যের সাথে বসে বসে যজ্ঞটা করেন। এবং উনি বলেন যে এবার হচ্ছে আসল সময়, এবার তোমরা অনেক কিছু দেখতে পারো। তো মায়ের নামে আহুতি হচ্ছে, মানে যজ্ঞের আগুন আকাশ ছুঁয়ে যাচ্ছে, এরকম টাইপের হচ্ছে। আর এদিকে ওনাদের মানে প্রচণ্ড ঠান্ডা লাগছে, মানে হঠাৎ করে প্রচণ্ড ঠান্ডা লাগা শুরু হয়েছে, মানে সে ঠান্ডা লাগা মানে প্রবল ঠান্ডা। উনি লিখেছেন যে আমাদের রীতিমতো মনে হচ্ছে গায়ে 3-4টে সোয়েটার পরলে মনে হয় ভালো হয়, এত ঠান্ডা, বসে থাকা যাচ্ছে না, মানে কোনোভাবে বসে থাকা যাচ্ছে না। মানে ওনার স্ত্রীর তো শরীরটা আরও দুর্বল ছিল, মানে ওনার স্ত্রী রীতিমতো বসতে পারছে না, মানে ওনার মানে কোমর ভেঙে পড়ে যাবে এরকম একটা অবস্থা। আচ্ছা, এটা গেল। এর কিছুক্ষণ পরে যেটা হলো, প্রচণ্ড গরম লাগছে, মানে এত গরম লাগছে মনে হচ্ছে যেন মানে একটা বিশাল যজ্ঞের আগুন, ঠিক আছে সেটা তার একটা তাত লাগেই, কিন্তু ওদের এমন গরম করা শুরু করলো মনে হচ্ছে যেন এক্ষুনি হিট স্ট্রোক হয়ে যাবে। মানে প্রবল গরমের দিনে কেউ যদি ভদ্রপুরে ছাদে দাঁড়িয়ে থাকে যেরকম গরম লাগবে, ওনাদের সেরকম গরম লাগছে, এবং মনে হচ্ছে যেন গলা পুরো শুকিয়ে গেছে, মানে মনে হচ্ছে আর বাঁচবেই না, এত কষ্ট হচ্ছে, আর প্রচণ্ড মাথা ঘোরাচ্ছে। এদিকে মন্ত্র উচ্চারণ করতে হচ্ছে, ঠিকঠাক মতো সব কিছু হচ্ছে কিনা সেটা দেখতে হচ্ছে। ইন দ্য মিন টাইম ওনার স্ত্রী, অতনুবাবুর স্ত্রী দেখতে পান যে ওনার মেয়ে এসেছে, মেয়ে এসে ডাকছে, এবং ওনার যে মেয়ে এসেছে সেটা উনি মুখে বলছে যে কি রে মা, তুই এসছিস, তুই কেন এলি, তোকে কে নিয়ে এলো? এবং মেয়েটাকে আবার অতনুবাবু দেখতে পাচ্ছে না, আর যিনি যজ্ঞ করছে সেও দেখতে পাচ্ছে না, শুধু ওনার স্ত্রী দেখতে পাচ্ছে। বারবার বলছে, মানে ওনাকে আর কি বারবার বলা হচ্ছে যে আপনি একদম উঠবেন না, আপনার মেয়ে নয়, আমরা কিন্তু কেউ দেখতে পাচ্ছি না। উনি বলছে কি, সামনেই তো দাঁড়িয়ে রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন না? অতনুবাবু বলছেন না, আমিও দেখতে পাচ্ছি না, আমাদের মেয়ে আসেন, আমাদের মেয়ে যেখানে থাকার সেখানে আছে, ভালো করে আছে, তুমি একদম চিন্তা করো না। তো সেই যজ্ঞ হচ্ছে, উনি ওনার মেয়েকে দেখছে, মেয়ে বারবার নাকি ওনাকে উঠে আসতে বলছে যজ্ঞের জায়গা থেকে, সে উনি কিছুতেই মানে উঠে যাবেই, কিন্তু ওনাকে বারবার বলা হচ্ছে। এবং ঠাকুরমশাই মাঝখানে একবার একটু মানে ধমক দিয়ে ওনার স্ত্রীকে বলেন যে তুমি যদি এই যজ্ঞ থেকে একবার উঠে যাও, তোমার মেয়ের কিন্তু ক্ষতি হবে, তুমি ভেবো না যে তুমি যদি এটা করে উঠে যাও, তো না করে ওঠো, তাহলে কিন্তু তোমাদের ভালো হবে, তোমাদেরও ভালো হবে না, আর তোমাদের মেয়েরও কিন্তু ভালো হবে না। যাই হোক, এরকম অনেক বাধা বিপত্তির মধ্য দিয়ে যায়, এবং আলটিমেটলি প্রায় ভোরের দিকে ওনাদের যজ্ঞ কিন্তু সম্পূর্ণ হয়। এবং মানে এই যজ্ঞ যখন সম্পূর্ণ হয় তখন ঘরের জানলা দরজা মানে কাঁচ ভেঙে পড়ছে, রান্নাঘরের জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে, ওনাদের বাড়ির যে গাছ ছিল সেই গাছের মানে প্রচণ্ড ঝটাপটি আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে যেন ঝড় এসেছে, মানে ভীষণ রকমের মানে বাধা আসে। আর ওনার এবং ওনার স্ত্রীর দুজনেরই একই সময় মনে হয় যেন ওনাদের পিঠের দিকে কেউ যেন আগুন লাগিয়ে দিয়েছে, এত জ্বলতে থাকে, মানে ঘাড়ের নিচ থেকে কোমর অবধি, মানে প্রচণ্ড জ্বলছে, মনে যেন লঙ্কা বাটা দিয়ে কেউ জ্বালিয়ে দিয়েছে বা আগুন জ্বালিয়ে দিয়েছে, এত জ্বালা পোড়া করছিল। যাই হোক, তো ভোরের দিকে সেই যজ্ঞ সম্পূর্ণ হয়, এবং ঠাকুরমশাই বলেন যে খুব ভালোভাবে যজ্ঞ হয়ে গেছে, তোমাদের আর কোনো ভয় নেই। এইখানে যে শক্তিগুলো ছিল সেই সবকটা শক্তি মাতৃশক্তির কাছে হার মেনেছে, এবং তোমাদের একটা বিশাল ক্ষতি হচ্ছিল, মানে বলছে যে আমি তোমাদের উপরে ভগবানের একটা আশীর্বাদ ছিল, সেই জন্য তোমাদের কারোরই কোনো বড় সড়ো ক্ষতি হয়নি, শারীরিক ক্ষতি, কিন্তু তোমাদের যে জিনিস এই বাড়িতে ঢুকে গেছিলো তাতে কিন্তু তোমরা যে বেঁচে আছো এটাই একটা অনেক বড় ব্যাপার, মানে তোমাদের ভীষণ ভীষণ বড় ক্ষতি হতে যাচ্ছিল, কিন্তু সেই ক্ষতি ভগবান আটকে দিয়েছেন, এবং এখন আর কোনো ভয় নেই, এই বাড়িতে আর কোনো সমস্যা হবে না, আর কোনো এরকম কিছু তোমরা দেখবে না, তোমার মেয়ে আর এরকম কোনো স্বপ্ন দেখবে না, কোনো কাক ডাকবে না, কিচ্ছু হবে না, সব ঠিক হবে। তবে একটা কথা তোমাদেরকে বলে দিই, তোমরা বাইরে থেকে যখনই কিছু কিনে খাবে, প্রথম কথা হচ্ছে যে যাত্রার থেকে কিনে খাবে না। যদি কোথাও মনে হয় যে কিছু একটা এরকম মানে মনে ধরো এলো, তখন সবসময় কিছু খাওয়ার আগে ভগবানকে স্মরণ করে মনে মনে, হয়তো সবসময় তো আর সামনাসামনি করা সম্ভব হয় না, মাথায় হাতটা একটু ঠেকিয়ে খাবে, কোনো সমস্যা হবে না। এবং তখন যখন জিজ্ঞেস করা যেটা তাহলে কী করেছিল, বলল যে ওই বাদামের মধ্য থেকে, হয়তো ছেলেটা জানতো বা জানতো না, মানে এই কাজগুলো আবার কোনো বাচ্চাকে দিয়ে করালেই নাকি সব থেকে বেশি এফেক্টিভ হয়, সেটাও একটা অদ্ভুত বিষয়। বলছে যে কেউ একটা খারাপ শক্তিকে চালনা করে নিজের কোনো স্বার্থসিদ্ধির জন্য কাজটা করেছিল, মানে তার হয়তো কোনো ভালো হয়েছে, বাট এদের খারাপটা হয়েছে।
তো ওনার ব্যাপারটা তখন পুরোপুরি স্পষ্ট হলো এবং ওই ছেলেটা কিন্তু আর বেচেনি, মানে ওনাকে এটা দেওয়ার পরে কিন্তু মানে ওই যে বললাম বালি বা লিলুয়া স্টেশনে নেমে গেছিলো, তো অবভিয়াসলি হয়তো এটাও জানাই ছিল যে ও একটা এরকম কোনো কিছু খারাপ কিছু করছে। তো এটাই ছিল ঘটনা। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো একটু সকলের সাথে শেয়ার করে দেবেন। খুব ভালো থাকবেন, দেখা হবে আবার পরের এপিসোডে। নমস্কার।